সোনালী গার্মেন্টসে কাজ করত। ভাগ্যের লিখনে অথবা তার দুর্ভাগ্যে আমার সৌভাগ্যে অল্প কিছু টাকার বিনিময়ে তার সাথে একরাত একদিন কাটানোর সুযোগ হয়েছিল। বেশ কয়েক বছর আগের ঘটনা। ঢাকায় ভার্সিটির কয়েক বন্ধু মিলে একটা মেসে থাকতাম। 4 জন, 2 রুম, ডাইনিং, 1 বাথরুম। মন্দ না। বুয়া আসে, রান্না করে, আমরা খাই, ভার্সিটিতে যাই, টুকটাক পড়াশোনাও করি। দিন চলে যাইতেছিল। 1 বছর রমজান মাসে, তখন মনে হয় অলরেডি 20 রোজা পার হয়ে গেছে। রুমমেটদের মধ্যে রাকিব আর জুনাইদ বাড়ি চলে গেছে। আমি আর শফিক ভাই তখনও ঢাকায়। টিউশনির টাকা না পাওয়ায় আমি তখনও অপেক্ষা করতেছিলাম। বাসার নিচেই চাচামিয়ার মুদি দোকানের সামনে একদিন ইফতার কিনতেছি, আর গেজাইতেছিলাম চাচার সাথে। চাচামিয়া দাড়িটুপিওয়ালা সুফি টাইপের লোক, বহু বছর ধরে দোকানদারি করে এই এলাকায়। কি কারণে হঠাৎ আমার চোখসামনে দিয়ে বাসায় ফেরা কয়েকটা গার্মেন্টসের মেয়ের দিকে প্রয়োজনের চেয়ে লম্বা সময় আটকে ছিল। চাচাও খেয়াল করে ফেলল ব্যাপারটা। আমি তাড়াতাড়ি লজ্জিত হয়ে চোখ ঘুরিয়ে নিলাম। চাচামিয়া বলল, সবই বয়সের দোষ কামাল, এত লজ্জার কিছু নাই। আমি বললাম, আরে না না, আপনি যা ভাবছেন তা না। আরে মিয়া, তোমার বয়স কত? 20 তো পার হইছে, এত শরম পাও কেন? রাখেন তো চাচা, আমি কি কই আর আপনি কি বোঝেন? আমি ঠিকই বুঝছি, তয় তোমারে কইয়া রাখি, যদি লাগে আমি ব্যবস্থা কইরা দিতে পারি। আমি ভাবলাম কয় কি হালায়, দাদার বয়সী বুইরা সুযোগ পাইয়া বাজে কথা শুনা দিল। আমি কথা বেশি না বাড়িয়ে বাসায় চলে আসলাম। কিন্তু চাচার প্রস্তাবটা মাথায় ঘুরতে লাগল। রাতে মাল ফেলে ঠান্ডা হয়ে ঘুমাইলাম। আরও 2-3 দিন গেল, এখনও টিউশনির টাকার খবর নাই। ছাত্রের মায়ের কাছে 2-3 বার চাইছি, ফলাফল ছাড়া। এর মধ্যে ঠিকাবুয়া দেশে গেছে, শফিক ভাইও দুপুর বেলা চলে গেল, ঈদের আগে আমি একা বাসায়। মাথার মধ্যে গার্মেন্টসের মেয়ে ঘুরপাক খাচ্ছে। এমনিতে কোনোদিন সেরকম আকর্ষণ বোধ করি নাই। একটা অচ্ছুত ভাব ছিল মনের মধ্যে। পথে ঘাটে দেখলে কুদৃষ্টি দিছি ঠিকই, কিন্তু একদম চোদার ইচ্ছা হয় নাই। চাচামিয়ার কথায় মনে হলো চুদতে চাইলে হয়তো চোদা যাবে। কিন্তু চাচামিয়ার কাছে প্রসঙ্গটা তুলি কিভাবে? কে জানে, হালায় হয়তো আমারে বাজিয়ে দেখার জন্য ফালতু কথা বলছে। নানা রকম আগুপিছু ভাবতে ভাবতে ইফতারির টাইমে আবার নিচে গেলাম, চাচার সাথে খাজুইরা আলাপ জুড়ে দিলাম। কথাটা যে পারব সে সুযোগ আর পাচ্ছি না। লোক আসে যায়। আজান পড়ে গেল, চাচা দোকানের পিছে একটা ঘুপটি ঘরে নামাজ পড়ে আসলো। একটু নির্জন পেয়ে বললাম, চাচা উইদিন যে বললেন ব্যবস্থা কইরা দিতে পারেন, ঘটনা একটু খুইলাকন্ত। কিসের ব্যবস্থা? আপনিই তো কইলেন বয়সের দোষ, আপনের নাকি ব্যবস্থা আছে? ও আচ্ছা, কি চাও নাকি? না, জাস্ট জানতে চাইতেছি কি ব্যবস্থা করবেন। তা তো করতে পারি, আমার বাসায় 4টা মেয়ে ভাড়া থাকে, তুমি চাইলে জিগা দেখতে পারি। চাই, জিগা দেখেন। সত্যই কইতাছ? তাইলে আইজি পাঠা দিমু, পারলে দেন, আমার সমস্যা নাই। শফিক গেছে গা? শফিক ভাই আজকেই গেছে, ঈদের পর আইব। ঠিক আছে, রেডি থাইকো, লোক আয়া পড়ব। আরও কথা হইছিল, পুরা কনভারসেশন মনে নাই। আমি দুরু বুকে বাসায় চলে আসলাম। 8টার দিকে দেখলাম চাচা দোকানের ঝাঁপ ফেলে চলে যাচ্ছে। আমি তো অপেক্ষায়, টেনশনে রাতে কিছু খাইতেও পারলাম না। দেখতে দেখতে 10টা বাজল। কিসের কি? কোনো মাইয়ারই দেখা নাই। উল্টা ভুটকি বাড়িউলি একবার দরজা নক করে আগামবাড়ি ভাড়া চেয়ে গেল। আমি তো কলিং বেলের শব্দ শুনে পড়ি করে হজির। 10:30 বাজল, 11টাও। শালা বুইরা চাচা হারামি আর কি করছে তাইলে? লাইট নিভায়া ঘুমা যাব ভাবতেছি, এমনিতেই দিনটা খারাপ গেছে। এমন সময় দরজায় একটা মৃদু টোকা পড়ল। আমি বোঝার চেষ্টা করলাম ভুল কিছু শুনলাম না তো। একটু পরে আবার সেই আস্তে টোকা। গিয়ে দরজা খুলে দেখি একটা মেয়ে মাথায় ওড়না দেয়া, সিঁড়িতে নিচে চাচামিয়া মুচকি হেসে আমাকে দেখে চলে গেল, কিছু বলল না। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে ছিল। আমি বললাম, ভিতরে আসো। ও ভিতরে এসেও দাঁড়িয়ে রইল। আমি দরজাটা আটকে বললাম, বসো। একটা চেয়ার ছিল দরজার পাশেই, ও সেটাতে বসে মেঝের দিকে তাকিয়ে রইল। কি যেন অপরাধ করে ফেলেছে এরকম একটা ভাব। আমি বললাম, তোমার নাম কি? সোনালী। চাচামিয়ার বাসায় ভাড়া থাকো? বাড়ি কোথায় তোমার? দিনাজপুর। দিনাজপুর তো অনেক দূর, এইখানে কার সাথে থাকো? মামাতো বোনের সাথে থাকি। এরকম আরও কিছু খুচরা কথা বললাম। কিন্তু কিভাবে কি শুরু করব, আদৌ করব কি না বুঝতে পারতেছিলাম না। আগে মাগি ইন্টারঅ্যাকশন করছি,
কিন্তু মাগিদের ডিলারে কম। মাগিরা এত লাজুক হয় না। টিভিটা অন করলাম, ভারতীয় বাংলা একটা চ্যানেলে একটা সিনেমা দেখাচ্ছিল, এইটা দেখতে লাগলাম। সোনালিও দেখি টিভি দেখা শুরু করল। একটা দৃশ্য দেখে দুইজনেই হেসে উঠলাম, একবার চোখাচোখিও হয়ে গেল। টু বি অনেস্ট আমি খুব ভালো ফিল করতে শুরু করলাম, জীবনে খুব কমবার এরকম মধুর অনুভূতি হয়েছে। আজও ভাবি সেক্স হয়তো পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু এরকম ফিলিং লাখ টাকা খরচ করেও পাওয়া কঠিন। সিনেমা দেখতে দেখতে বললাম, সোনালি, চানাচুর খাবা? এই বলে গামলায় চানাচুর মুড়ি মেখে নিয়ে আসলাম। কয়েকবার অনুরোধের পর শিউলিও মুঠো ভরে চানাচুর তুলে নিল। রাত বোধ হয় 12টার বেশি ততক্ষণে সোনালি বড় বড় করে হাই তুলতে লাগল। আমি বললাম, সোনালি তুমি এখানে ঘুমিয়ে পড়। শফিক ভাইয়ের খাটটা দেখিয়ে দিলাম, আমি চলে গেলাম ভেতরে আমার ঘরে। অদ্ভুত কারণে খুব তাড়াতাড়ি ঘুমিয়েও গেলাম। মানুষের মনোবর জটিল, এত হর্নি ছিলাম গত 3 দিন, অথচ শিউলিকে দেখে কোথায় যেন চুপসে গেলাম। উঠে গিয়ে সোনালির সাথে অভিনয় করতে মোটেই ইচ্ছা হচ্ছিল না। হয়তো সোনালিকে একটু বেশি ইনোসেন্ট লাগছিল, আমার ভেতরের মানুষটা সোনালির পূর্ণ সম্মতির জন্য অপেক্ষা করতে বলছিল। চুদব কি চুদব না ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পয়সা দিয়ে ভাড়া করা মাগি কি না খাটে ঘুমাইতেছে আর আমি না চুদে মহত্ব দেখাইতেছি। সকালে উঠেই মাথাটা উল্টা পাল্টা হয়ে গেল। হঠাৎ খেয়াল হলো মাগি আবার চুরি চামড়ি করে পালায় নাই তো। তাড়াহুড়া করে পাশের রুমে গেলাম। শিউলি এখনও ঘুমায়, প্রায় উপর হয়ে ঘুমাইতেছে, ফোলা ফোলা পাছা, মাথার চুল অগোছালো হলে মুখটা ঢেকে গেছে। কাছে গিয়া ধরব কি ধরব না, শালা আবারও দনুমনায় পেয়ে বসল। মাথা শান্ত করার জন্য চেয়ারে বসলাম। কি করা উচিত? না খাওয়া চুদুকের মতো হামলে পড়তে পারি, পয়সা দিয়েই তো ভাড়া করা, সেক্ষেত্রে হামলা বৈধই তো মনে হয়। একটা পার্ট টাইম মাগির লগে আবার কিসের প্রেম? উঠে গিয়ে দাঁত ব্রাশ করলাম। খুটখাট শব্দে সোনালি উঠে গেল। বাথরুমের আয়না থেকে শফিক ভাইয়ের খাট কিছুটা দেখা যায়। সোনালি চুল ঠিক করল, জামাকাপড় টেনে ওড়না ঠিক করে বলল, ভাইজান, আমার যাইতে হইব। এখনই? হ। কোথায়? কামে জামু। আইজকা না গেলে হয় না। না গেলে বেতন কাইটা রাখব। আমি জেনে নিলাম একদিনের বেতন কত। বললাম, এর দ্বিগুণ দিব আজকের দিনটা ঘরে আমার সাথে কাটাইলে। কি করবেন আমারে দিয়া? কিছু না, কথাবার্তা বলতে চাই। শিউলি কিছুক্ষণ চুপ করে থাকল। আমি আরও একবার পিড়াপিড়ি করার পর বলল, ঠিক আছে, ওকে তাইলে মুখ ধুয়ে আসো। আমি তার আঙ্গুলে পেস্ট লাগিয়ে দিলাম। এখন তাহলে রান্না করতে হবে। মেসে মাঝে মাঝে টুকটাক রান্না করি, বুয়া না আসলে সবাই ভাগে যোগে রান্না করছি অনেকবার। সোনালি এসে বলল, কি রান্ধেন? ভাত, আলু ভর্তা, ডিম ভাজা। রান্ধন জানেন? জানব না কেন, দেন আমি কাইটা কুইটা দেই। টু বি অনেস্ট, আমি খুব ভালো ফিল করছিলাম। সোনালি হয়তো একটা মাগি, আবার মেয়েমানুষও। চোদাচুদি অনির্দিষ্টকালের জন্য দেরি হলেও খুব লস হবে না এরকম ভাবতেছিলাম। সোনালি আমার পাশে দাঁড়িয়েই পেঁয়াজ কাটা শুরু করল। দেন আমি ভাত লাইরা দেই বলে আমার হাত থেকে কাঠিটা নিয়ে নিজেই ভাত নেড়ে দিল। চাল টিপে দেখল হয়েছে কিনা। মেসে একটাই চুলা, আমি জানালার পাশে দাঁড়াইয়া শিউলির রান্নাবান্না দেখতে লাগলাম। পাছাটা বেশ গোলগাল, দুধ দুইটা একটু ছোট, হয়তো খায়দায় কম। লম্বায় বড়জোর 5 ফুট, শ্যামলা ট্র্যাডিশনাল বাঙালি মেয়ে। আটোসাটো সালোয়ার কামিজে সোনালির ফিগার আমার ধনটাকে মনে করিয়ে দিল ঘটনা প্রবাহমূল কাজের দিকে ঘুরিয়ে দেওয়া দরকার। ভূমিকায় এত সময় নষ্ট করা যাবে না, হয়তো দুপুরের পরেই চলে যেতে চাইবে যে। রোজা রমজানের দিনে খাওয়া দাওয়া করলাম পেট ঠাইসা। সোনালির দিকে তাকাইলাম খাইতে খাইতে, সোনালিও তাকাইল, মুচকি হাসল। আমি পাল্টা হাসি দিয়া জিজ্ঞাস করলাম, তুমি কতদিন ধরে এই কাজ করো? কথাটা বোধ হয় বলা উচিত হয় নাই। সোনালি সাথে সাথে মুখ অন্ধকার করে ফেলল। বলল, সেইটা না জানলেও চলব। ছড়ি, ভুল হয়ে গেছে, মুখ ফসকা বইলা ফেলছি। মুখ ফসকা বলবেন কেন, এগুলা তো জানতে চাইবেনি। টুকটাক কথা বলে পরিস্থিতি হালকা করার চেষ্টা করতে থাকলাম। মেসে রুহ আফজা শরবত ছিল, বড় গ্লাসের 2 গ্লাস বানিয়ে সোনালিকে 1 গ্লাস দিলাম। সে ঢকঢক করে পুরোটাই খেয়ে ফেলল একবারে। বললাম, আরও খাবা? সে না সূচক মাথা নাড়াল। আমি তবু আমার অংশটা প্রায় পুরোটাই ঢেলে দিলাম। সোনালির গ্রামের গল্প শুরু করলাম। মেঘ কাটা শুরু করল। শফিক ভাইয়ের ঘরের সোফাটায় মুখোমুখি বসে টিভি ছেড়ে গার্মেন্টস কর্মী। সোনালির সাথে আমার দারুণ আড্ডা জমে গেল।
কথা হচ্ছিল কত বছর পর্যন্ত পুকুরে ল্যাংটা হয়ে গোছল করা যায়। বললাম, আমি একবার গ্রামে গিয়া ১৩ বছর বয়সে ল্যাংটা হইয়া পুকুরে নামছি। ১৩ বছর, আপনের তো লাজলিজ্জা নাই তাইলে। ১৩ বছর আর এমন কি, ১২ বছরের পর ল্যাংটা হওন উচিত না, আল্লাহ নিজেই শরম ঢাইকা দেয়। শরম ঢাইকা দেয়, সেইটা আবার কেমন? যাইনাও না জানার ভান ধইরেন না। বুঝলাম না, কেন আপনের পশম গজায় নাই? বলেই সোনালি মুখ ঘুরিয়ে হেসে উঠল। তা গজাইছে, তোমার গজাইছে? সোনালি উত্তর দিল না। আমি কাছে গিয়ে শিউলির মাথাটা ধরলাম হাত দিয়ে। কাছে টেনে এনে পেছনে থেকে জড়িয়ে ধরলাম। ক্রমশ বেশ শক্ত করে, মনে হচ্ছিল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। ঠিক কি দিয়ে কি হচ্ছে বোঝা যাচ্ছিল না। আমার হাতের ভেতর সোনালির শরীরটা নরম মাখনের মতো গলে যাচ্ছে। শিউলির ঘাড়ে আলতো করে চুমু দিলাম। ওর চুলে নারকেল তেল টাইপের একটা গন্ধ। শুরুতে ভালো লাগছিল না, কিন্তু বুনো গন্ধটা